একেবারে বাংলাদেশের রাজনীতিতে উন্নয়ন, বাংলাদেশের রাজনীতিতে সুশাসন, এগুলো আলোচনার বিষয় হওয়া উচিত নাকি শুধুমাত্র ইতিহাস আলোচনার বিষয় হওয়া উচিত? এবং ভোটের রাজনীতিতে উন্নয়ন খুব বেশি কাজ করে কিনা, সুশাসন খুব বেশি কাজ করে কিনা, ইতিহাস বেশি কাজ করে, এটা কি মানে সব জায়গায় কি একটা এরকমই কিনা? জিনিসটা আপনি বলে দিলেন। তো প্রথমত হলো যে আপনি যদি একটা জাতি গঠন করতে চান, 18 মানুষকে কাজে লাগাতে, 18 কোটি মানুষের প্রতিটা হাতকে কাজে লাগাতে চান, সেক্ষেত্রে ইতিহাস ঘাটাঘাটি আপনাকে বন্ধ করতে হবে। ইতিহাসটা আপনি চর্চা করবেন। কেমনে বন্ধ করবেন? যে দল একেবারে ধরেন একটা দল যার নাম আসলে ওইটা আসে, তো আমি জানি না বিশ্ব কোথাও এরকম সুযোগ পেয়েছে কিনা। আপনি যদি জামাতের কথা ধরেন, রাজনীতি করতে করার সুযোগ পেয়েছে কিনা, আপনি যদি আওয়ামী লীগ সরাসরি ওই রাষ্ট্রটার চায়নি, রাষ্ট্র হয়ে গেছে, তারপর রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা যৌক্তিক। আপনি যদি জামাতকে শাস্তি দিতে চান অ্যাজ এ হোল সব ব্যাপারে 71-এর জন্য, মানে কাগজে কলমে যেভাবে আছে, তাহলে জামাতের রাজনীতি করার অধিকার যদি না করার অধিকার যদি শতভাগ নিশ্চিত হয়, আওয়ামী লীগের সেক্ষেত্রে 24-এর গণঅভ্যুত্থানে তার ঘটনা হয়তো 10 to 20%। আবার আওয়ামী লীগকে যদি আপনি 100% শাস্তি দিতে চান, তাহলে এই একই অপরাধে জামাতকে আপনি 1000 বার শাস্তি দিতে হবে। তাহলে মূল রাজনীতি থেকে যদি আপনি আওয়ামী লীগ এবং জামাত এই দুটো দলকেই আপনি ডিলিট করে দেন, তাহলে রাজনীতিতে যে ভ্যাকুয়াম এটা পূর্ণ করবে কে? পুরো রাজনীতিতে এটা তৃতীয় পক্ষ। কিন্তু রনি ভাই, আপনি যখন মানে 71-এর কথা বলবেন জামাতের নাম আসে, 24-এর কথা বললে আওয়ামী লীগের নাম আসে, এখানে আপনার প্রশ্ন হলো ওইটা আপনার মনোজগৎ থেকে সরাবেন কিভাবে? আপনাকে আমি বলি যে এখানে সারা দুনিয়াতে যে ঘটনা ঘটেছে, এরকম বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ একা হয়নি, এরকম সারা দুনিয়াতে হয়েছে। আবার যে গণ অভ্যুত্থানের কথা বললেন 24-এ, এরকম গণ অভ্যুত্থান বাংলাদেশে মানে একমাত্র হয়নি, অনেক দেশে হয়েছে। এ সকল ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো রিকনসিলিয়েশন করা হয়েছে, অর্থাৎ যারা নিরপরাধ তাদেরকে রাজনীতিতে একীভূত করা হয়েছে, আর যারা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে নিরপেক্ষভাবে বিচার করা হয়েছে। এখন জামাতের যে সমস্ত লোকজন আছে, আপনি তাদেরকে মরণোত্তর বিচার করেন, এবং বিচারটা যদি নিরপেক্ষ হয়, তাহলে জামাতের যে এই প্রজন্ম আছে তারা অটোমেটিক্যালি বলবে যে আমাদের আসলে 71-এ ভুল হয়েছে। কিন্তু আপনি তো অবিচার করেন, অত্যাচার করেন, অনাচার করেন, যত করেন ততই তারা মনে হবে যে পাকিস্তান জমানায় ভালো ছিলাম, দেশ ছিল পাকিস্তান, নেতা ভালো আইয়ুব খান। আপনি এই স্লোগান ফিরাতে পারবেন না। এটা বঙ্গবন্ধুর জমানাতে তার আপন আত্মীয় এই স্লোগান দিত। এর কারণ হলো যে দেখেন, আমরা যেই লাউ সেই কদু বলেছি, বা এর সাথে শেখ হাসিনা ভালো ছিল, ইট ডাজ নট মিন যে আমরা শেখ হাসিনাকে ফলো করেছি। এর মূল কারণটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমাদের যে এক্সপেকটেশন ছিল তার ধারের কাছে তিনি যেতে পারেননি। মূলত তাকে রাগিয়ে দেওয়ার জন্য, তাকে তাচ্ছিল্য করার জন্য, তাকে অপমান করার জন্য আমরা যেই লাউ সেই কদু মানে শেখ হাসিনাকে স্মরণ করছি। আবার ধরুন যখন তারেক রহমান সাহেব এলেন, আমরা কিন্তু সবাই আশা করছি যে উনি ভালো করেন, সব দিয়ে ভালো করেন। এখন উনি যদি ভালো না করেন, তখন আমরা বলবো সিনিসু ভালো ছিল, এসে শেখ হাসিনাই ভালো ছিল। এটা হলো রাজনীতির একটা নর্মাল ইংরেজিতে বলার ফেনোমেনা, এর বাইরে যেতে পারবে না। কিন্তু এখানে আপনি যদি বারবার আপনি জামাতকে তার ভুলগুলো বুঝাতে না পারেন, এখন মুক্তিযুদ্ধ বিপ্লব, এই যে আমরা এখন 24-এর বিপ্লবের যারা মাস্টার মাইন্ড ছিলেন, এখন তারা কেউ বলছে আমরা মাস্টার মাইন্ড না, আমাদেরকে ব্যবহার করা হয়েছে। কিন্তু তারা যদি সফল হতেন, তারা সবাই বলতেন আমি মাস্টার মাইন্ড। আপনি দেখেন মাস্টার মাইন্ড হওয়ার জন্য পাগল হয়ে গেল। এখন গণ অধিকারে যারা লোকজন তারা বললো যে আমরা মাস্টার মাইন্ড, আরেকজন বললো না তারেক রহমান সাহেব মাস্টার মাইন্ড। মানে একটা সময় যখন মাস্টার মাইন্ডটা হলো, মোটামুটি 2 মাস 3 মাস যাবৎ কে মাস্টার মাইন্ড, যে যার মতো। আমিও 2-1 বলার চেষ্টা করলাম যে আমিও তো মাস্টার মাইন্ডের অবস্থা হয়ে গেছি। এখন যদি আমাকে বলা হয় যে ভাই রে তোমাকে আমি 100 কোটি টাকা দেবো, তুমি খালি মুখ দিয়ে বলো গোলাম মোল্লা রনি মাস্টার মাইন্ড, আমি মরে গেল চিতেই যাবো, কিন্তু এখন আর আমি মাস্টার মাইন্ড হব না। বাস্তবতা হলো যে ওইটা ফেল করেছে। তো এখন বর্তমান যে জমানাটা আছে, সেই জমানাতে আপনি মানে কাউকে শারীরিকভাবে পরাজিত করেন, ওটা সাময়িক। কিন্তু কাউকে যদি মানসিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে তার ভিতরে ভয় ঢুকিয়ে দিতে পারেন, তাহলে ও আজীবনের জন্য নির্মল হয়ে যাবে। জামাত কেবলমাত্র একটা দল নয়, এটি একটি আদর্শ, এটি একটি বিশ্বাস, এবং এটি একটি চেইন। তো চেইন যদি ধরেন, যেমন আপনি বাংলাদেশের যারা জামাত, ওরা মনে করে আমাদের অরিজিন হলো পাকিস্তানে, বিশ্বাস করেন পাকিস্তানের জামাত বরকত পায় নাই কেন? এর কারণে তারা মনে করে তাদের অরিজিন হলো মুম্বাইতে, তাদের অরিজিন হলো ভারতে।
এই জন্য পাকিস্তানি কিন্তু জামায়াত ইসলামী কখনোই বরকত পায় নাই মূল কাজে। তো আমাদের যে জামাত এরা আছে, এরা এদের অরিজিনটা মনে করে আবুল আলা মওদুদি, এবং আবুল আল্লাহ মওদুদি মিনস মেড ইন পাকিস্তান। আর পাকিস্তানের জামাত তারা মনে করে এই আবুল আলা মওদুদি যখন এই দলটি প্রতিষ্ঠা করেন, এটি করা হয়েছিল ভারত থেকে, এবং এটা কংগ্রেসের একটা কন্টেম্পোরারি অক্সিলারি ফোর্স হিসেবে। আজ যেভাবে এনসিপি জামাতের বি টিম, তখন কংগ্রেসের বি টিম ছিল এই মাওলানা আবুল আল্লাহ মওদুদি টু ফেস, যাকে বলা হয় মুসলিম লীগ, মুসলিম ফেস করে। এবং তারা এই জামাতের মেইন ছিল অখণ্ড ভারত। তারা কিন্তু কোনো অবস্থাতে পাকিস্তান চায়নি, এবং এই জন্য ওদিকে ভারত চায়নি, পরে পাকিস্তান চায়নি। না, ভারত তো তারা চেয়েছে, ভারত তো চায়নি, পাকিস্তান তারা সবসময় ব্রিটিশদের সাথে থাকতে চেয়েছে। এবং পরবর্তীতে যখন দেখা গেল যে ওরা সিদ্ধান্ত নিল, লর্ড মাউন্ট ব্যাটেন, যে না এবার স্বাধীনতা দেবেই, তখন তারা বললো যে একটা অখণ্ড ভারত থাকুক। তো সেই যে জামাতের হলো যে একটা কানেক্টিভিটি, যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, ইট ইজ ইন্টারন্যাশনাল দল, যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন। তো এই ইন্টারন্যাশনাল তাদের একটা মানসিকতা আছে। 2 নম্বর হলো তারা একটা আইডিওলজিতে বিশ্বাস করে, মানে আপনি তাদের জান্নাতে যাবেন, কিন্তু এই জান্নাতে যাওয়া আট্রসির হাত ধরে হবে না, চরমনের হাত ধরে হবে না। চরমনের টিকিট নিয়ে জামাতের মতে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে তাফিমুল কোরআন পড়তে হবে, জান্নাতে যেতে হলে এই জামাতের সভাপতির সাথে মুসাহেফা করতে হবে, জামাতের বাইতুল মালে টাকা জমা দিতে হবে, তাদের আদর্শ মানতে হবে। তাদের জান্নাতটাই ভিন্ন, মনে করে যে না, তাদের টার্গেটই ভিন্ন, লক্ষ্য হয়তো বললে তাদের যে জান্নাতের আকার আকৃতি ভিন্ন, মানে নর্মাল যে ইসলামের যে জান্নাত, সেই জান্নাতগুলো তাদের আমাদের সাথে যায় না। এখন এইরকম একটা কমপ্লেক্স দল, তাদের অর্থনৈতিক ব্যবস্থা, রিক্রুট ব্যবস্থা, প্রচারণা, প্রপাগান্ডা আমাদের অর্ডিনারি রাজনীতিবিদদের মতো নয়। তাহলে এদেরকে যদি আপনি নৈতিকভাবে পরাজিত করতে না পারেন, তাদেরকে যদি যাকে বলে দার্শনিকভাবে, ফিলসফিক্যালি আপনি মোকাবেলা করতে না পারেন, একটা বিরতি নিয়ে আসি। জি, আপনি এই শক্তিটাকে মোকাবেলা, মানে আরও এটা বাড়তে থাকবে।